আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার। আজকে আমি জীববিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, যা এই অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ একটা টপিক, যা খুবই গুরুত্বপূর্ণ। নিউরন। যে নিউরন, ছাত্রছাত্রীরা অনেকেই বুঝে না যে নিউরন জিনিসটা কি। আর আমার মনে হয় আজকে এই ভিডিওটার মাধ্যমে তারা পুরোপুরিভাবে বুঝতে পারবে যে নিউরন সম্পর্কে তারা একটা ভালোভাবে ধারণা পাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রটি হচ্ছে একটা নিউরন। নিউরনের দুইটি অংশ গঠিত, একটি হচ্ছে কোষ দেহ, আর একটি হচ্ছে তোমার প্লম্বিত অংশ। যে প্লম্বিত অংশ দুই প্রকার, একটা হচ্ছে অক্সেন আর একটা হচ্ছে কি ডেনড্রন। ডেনড্রন, এই যে ডেনড্রন, অর্থাৎ যে এই যে ভিতরে যে অংশটা, যে এই অংশটা হচ্ছে একটি কোষ দেহ। এই অংশটা আমাদের কি বলতে হবে? কোষ দেহ। এটা সম্পূর্ণ কোষ দেহ। এবং এই যে শাখাটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলা হয় ডেনড্রন। এটা কি হচ্ছে? ডেনড্রন। আর শাখার বাইরে আরেকটা যে দেখো শাখাগুলো সৃষ্টি হচ্ছে, এদের শাখাগুলো এগুলো, 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 তারপর হচ্ছে এগুলো, এগুলো, এইগুলাকে বলা হয় ডেনড্রাইট। তাহলে আমরা বুঝতে পারলাম এগুলো হচ্ছে কি ডেনড্রাইট। পরবর্তী তোমরা নিচে যে অক্সেনটি ছিল, এই যে অক্সেন, অক্সেনের যে পরবর্তী অংশটা, এই যে পরবর্তী আরেকটা যে শাখা প্রশাখা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে একটা ডেনড্রাইট। ডেনড্রাইট, ডেনড্রাইট। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, যে কোষ দেহর কোনো কোষ দেহ কোনো অংশ নেই, শুধুমাত্র একটাই, শুধুমাত্র প্লম্বিত অংশটি কি হয়? কে বিভাজিত হয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জেনে অবাক হবে যে এই এই কোষদেহের মধ্যে কিছু সাইটোপ্লাজম অঙ্গাণু অবস্থান করে, তার মধ্যে সেন্ট্রিওলটি অবস্থান করে না। কারণ আমরা জানি যে সেন্ট্রিওল হচ্ছে বিভাজন, অর্থাৎ কোষ বিভাজন, সেটা বৃদ্ধি ঘটে। সেটা সেন্ট্রিওল থাকলে কোষ বিভাজন বেড়ে যায়। কিন্তু এই কোষ দেহে কোনো সেন্ট্রিওল থাকে না, যার কারণে এটি কোষ বিভাজন হয় না। যতটুকু হয় ততটুকু থাকে। এটা যতটুকু হয় ততটুকু থাকবে। এখানে কোনো, এটা আর কোনো বাড়বে না এবং কি কমবে না। যদি কোনো কারণে এটা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ততটুকু একটু পূরণ হয়ে যায়, বাকিটা কিন্তু আর বাড়ে না। যার কারণে এটা হচ্ছে কি সেন্ট্রালে অবস্থান করে না। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এটা কোষ দেহ। কোষ দেহের যে অক্সিজেনের পরে যে আরেকটা যে অংশগুলো আছে নিউরন, এটা পরবর্তী থেকে আরেকটি অক্সিজেন বা আরেকটি তোমাদের নিউরন সৃষ্টি হবে। এখান থেকে আরেকটি নিউরন সৃষ্টি হবে। এই এই দুইটার সংযোগকারী স্তরকে বলা হয় সিনপস। কি? সিনপস। এই দুইটি সংযোগকারী স্তরকারীকে বলা হয় সিনপস। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরবর্তী যে নিউরনটি অংশ হবে বা সৃষ্টি হবে, সেটা কিন্তু এই ডেনড্রাইট থেকে হয়। কারণ এগুলো কিন্তু কোনোটা একটা অংশের নিউরন থেকে সৃষ্টি হয়েছে বা ডেনড্রাইট থেকে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কোনো একটা ডেনড্রাইট, অর্থাৎ অক্সিজেনের কোনো একটা অক্সিজেনের অংশ থেকে এই ডেনড্রাইট গুলো সৃষ্টি হয়েছে। এই ডেনড্রাইটের যে অক্সিজেনটি দেখতে পাচ্ছ, আরেকটি যে ডেনড্রাইট দেখতে পাচ্ছ, এই যে শাখাগুলো দেখতে পাচ্ছ, এগুলো পরবর্তী আরেকটি নিউরন সৃষ্টি হতে পারে। এখান থেকে আরেকটি কি কোষ দেহ, অর্থাৎ পূর্ণাঙ্গ একটি নিউরন সৃষ্টি হতে পারে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা চিত্রটি ভালোভাবে বুঝতে পারছো যে এই অক্সিজেনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই যে অংশগুলো, যে শাখা প্রশাখাগুলো, এগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর বিশেষ ভূমিকা হচ্ছে যে মস্তিষ্কের উদ্দীপনাকে সাড়া দেওয়া। কি দেওয়া? সাড়া দেওয়া। এই উদ্দীপনা সাড়া দেওয়ার মাধ্যমে আমাদের কিছু মেমোরি সংযুক্ত করে রাখা হয়। এই ডেনড্রাইটগুলোর মধ্যে মেমোরি সংযুক্ত করে রাখা হয়, যার কারণে আমরা কোনো কিছু বুঝতে পারি এবং কি কোনো কিছু নিতে পারি। এটার প্রধান কাজ হচ্ছে যে মস্তিষ্কের মধ্যে সংযোগকারী স্থাপন করে, যা আমরা এটা দেখতে পাই মানব দেহের
যেটা আমরা একেবারে বলতে পারি যে মানুষের যে মেরুদণ্ডের উপরের অংশ যেটাকে বলা হয় ঘাড়, অর্থাৎ ঘাড় যেটা আমরা মাথার নিচের অংশ এবং মেরুদণ্ডের উপরের অংশে পিঠের মধ্যে যে ঘাড়ের যে অংশগুলো আছে এগুলো হচ্ছে একটি নিউরন। কারণ এগুলো অসংখ্য রগগুলো কি যুক্ত থাকে, এই রগগুলো মেরুদণ্ডের সঙ্গে যুক্ত থাকে, এই মেরুদণ্ডের মধ্যেই এই অক্সিজেন অবস্থান করে, যার কারণে যে রক্ত পরিবহন করতে পারে এবং কি উদ্দীপনা সারা করতে পারে এবং কি মেমোরিতে কি সংযুক্ত করতে পারে। তাহলে আমরা এই চিত্রটি ভালোভাবে বুঝতে পারবো এবং কিভাবে লিখবো আমি সেটাও তোমাদেরকে এখন দেখাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে একটি আদর্শ নিউরনের দুইটি অংশ থাকে, কোষদেহ ও কোষদেহ ও লম্বিত অংশ। লম্বিত অংশকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ডেনড্রন ও অক্সন। কিন্তু কোষ দেহে বা কোষ দেহে অবস্থান করে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস অবস্থান করে, এছাড়াও সাইটোপ্লাজমও অংশ অবস্থান করে। তবে সেন্ট্রিওল থাকে না, কারণ হচ্ছে বিভাজিত অংশ। যেহেতু নিউরন বিভাজিত হয় না, যেহেতু নিউরন বিভাজিত হয় না, তাই সেন্ট্রিওল থাকে না।
এছাড়াও কোষ দেহের চারপাশে যে শাখা প্রশাখা থাকে তাকে ডেনড্রন বলে। আর ডেনড্রনের যে শাখা প্রশাখা যুক্ত হয় তাদেরকে বলে ডেনড্রাইট। তাদেরকে বলে কি? ডেনড্রাইট। যে যে শাখা প্রশাখা যুক্ত থাকে তাদেরকে বলা হয় ডেনড্রাইট। সেগুলো এক বা একাধিক হতে পারে। সেগুলো এক বা একাধিক হতে পারে। এছাড়া অংশের আরেকটি হলো অক্সন, যা কোষ দেহের নিচের যে লম্বা অংশটি রয়েছে, তবে প্রতিটি প্রাণীকোষে একটি মাত্র অক্সন থাকে। এটি পরবর্তী নিউরনের ডেনড্রাইট সাথে যুক্ত হয়। এই যুক্ত অংশকে বলে সিনোপস, যা পরবর্তী নিউরন সৃষ্টি হয়। এর কাজ হচ্ছে বাইরের পরিবেশের থেকে উদ্দীপনা পরিবহন করে মস্তিষ্কে নিয়ে যায়।
মস্তিষ্কের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অঙ্গে পতঙ্গে সঞ্চালন করে। এছাড়াও বাইরের পরিবেশে ও অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে এবং স্মৃতি সংরক্ষণ করে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এইভাবে তোমরা বর্ণনা দিলে আশা করি খুব সহজেই বুঝতে পারবে এবং এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি তোমাদের কাজ চায় যে নিউরনের কাজ কি, তাহলে তোমরা এতটুকুই দিবা। পরবর্তী আমি লিখে দিছি যে যে এর কাজ হচ্ছে এখান থেকে শুরু করবা, এতটুক দিবা। আর যদি বিস্তারিত বর্ণনা বলে তাহলে পুরোটাই তোমরা দিয়ে দিবা। বিস্তারিত বললে পুরোটাই দিয়ে দিবা, আর কাজ চাইলে শুধুমাত্র চিত্রটা আর বাকি অংশটুক দিতে হবে। বাকি অংশটুক দিতে হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। পরবর্তী দেখার জন্য তোমাদের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতুহু।